সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, nahid24.com থেকে আজকে তোমাদের জন্য আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই সাথে থাকবা। ক্লাসটা অনেক সহজভাবে বুঝিয়ে তোমাদের কিভাবে আইসিটিতে দক্ষ করে তোলা যায় সেটার প্রয়াস নিয়ে আমি আসছি। তো শুরু করা যাক। আইসিটির পঞ্চম অধ্যায়টা হলো প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইংলিশে বলতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাংলায় প্রোগ্রামিং ভাষা। আইসিটি বইয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হলো এটা, কারণ এখান থেকে তোমরা দেখতে পাবা তোমাদের এইচএসসি যে পরীক্ষা হবে সেখানে 2টা সিকিউ সেখানে থাকবে, আর 5 থেকে 6টা এমসিকিউ তোমরা এখান থেকে পাবা। তো বলতে গেলে এখান থেকে 25 থেকে 27 মার্ক তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবা। তো এই অধ্যায়টা কেউ যদি ঠিকভাবে পড়ে এবং বুঝে পড়ে, খুবই সহজ। তোমরা হয়তো বা অনেকেই এই চ্যাপ্টারে স্কিপ করো, কিন্তু আসলে স্কিপ করার কিছু নেই। এটাকে যদি ঠিকভাবে বুঝিয়ে তোমরা নিজের ভিতরে আয়ত্ত করতে পারো, অনেক সহজেই তোমরা এখান থেকে একটা আউটপুট তোমরা দিতে পারবা পরীক্ষার মধ্যে। আর শুধু পরীক্ষার জন্যই যে পড়বা এরকম না, এটা কিন্তু তোমাদের বাস্তব জীবনেও অনেক কাজে লাগবে। তো আমরা শুরু করি, তাহলে তোমাদের আস্তে আস্তে এটা বুঝতে পারবা যে আসলে ভিতরে কি আছে। অতটাও কঠিন না যদি তোমরা সেটা কঠিন ভাবো, অনেক সহজ যদি তোমরা সেটা সহজ ভাবো। শুরু করা যাক। প্রথমে আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের 2টা ওয়ার্ড, একটা হলো প্রোগ্রামিং আর একটা হলো ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং জিনিসটা কি, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, প্রথমে আমরা এটা জেনে নিই। তো প্রোগ্রামিং জিনিসটা হলো যে আমরা কম্পিউটারকে যে একটা সমস্যার সমাধান করার জন্য অনেকগুলা তথ্য দেই, বা অনেকগুলা সমষ্টির একটা তথ্যের সমষ্টি দেই, যে এগুলা ব্যবহার করে তুমি এই সমস্যাটা সমাধান করবা। এই নির্দেশনাগুলোকে মূলত বলা হয় একটা প্রোগ্রাম। তো আমরা যদি বাস্তব লাইফে এটা দেখতে যাই আমাদের ব্যবহারিক জীবনে, তাহলে আমরা দেখব, ধরো আমরা যদি একটা প্রোগ্রাম, ধরো কোনো একটা স্কুলের বা তোমাদের কলেজের একটা অনুষ্ঠান তোমরা করতে যাচ্ছ, যে একটা বিজয় অনুষ্ঠান তোমরা করবা বা রেক ডে পালন করবা। তো এই ক্ষেত্রে তোমরা কি করো, রেক ডের জন্য একটা রুট ম্যাপ তৈরি করো, যে সকালবেলা কি হবে, তারপরে কি হবে, তোমরা গেঞ্জি তৈরি করবা, কে কার জায়গায় সিগনেচার করবে। তো এরকমভাবে একটা রুট ম্যাপ তৈরি করো। তো এই রুট ম্যাপগুলা যে তৈরি করতেছো, একটা একটা নির্দেশ তোমরা ব্যবহার করতেছো না, যে একটা সমষ্টি ব্যবহার করতেছো, যে সবাই মিলে এখানে থাকবা, অনুষ্ঠান করবা, মজা করবা, কালচারাল প্রোগ্রাম হবে, একটার পরে একটা সেগমেন্ট হবে। তো এখানে আমরা যে নির্দেশনাগুলো ব্যবহার করতেছি এগুলো একটা প্রোগ্রাম। তো আমরা যদি এটা আমাদের কম্পিউটার দিয়ে যদি আমরা এটা সমাধান করা, বা আমাদের এই মানে আইটি সেক্টরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো তাহলে আমরা দেখতে পাবো যে ধরো আমরা 2টা সংখ্যার যোগফল নির্ণয় করব। তো 2টা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, কিছু নির্দেশনা কম্পিউটারকে আমাদের দিতে হবে। তো আমরা যদি এটা একটু দেখি, ধরো আমরা 2টা সংখ্যার যোগফল নির্ণয় করব। ধরো 5 যোগ 6 সমান 11। 5 আর 6 যদি আমরা যোগ করি আমরা পাই 11। তো এটা তো এমনি এমনি হয় না। 5 আর 6 প্রথমে তো যোগ করার পরে তারপরে ইকুয়াল হলো 11। তো এটা কিন্তু কম্পিউটারকে বুঝাই দিতে হয় যে এটা একটা আমরা এটা করতে চাচ্ছি, তো তুমি এটা করে দাও। আমরা করতে পারছি না দেখে, মানে তার তার দ্বারা খুব সহজে সমাধানের জন্য আমরা তার এটা দিচ্ছি। তো এটাও কিন্তু একটা প্রোগ্রাম। তো আমরা যদি স্লাইডে যাই, আমরা এখন স্লাইডে যাচ্ছি। দেখো স্লাইডে আমরা প্রথমে প্রোগ্রামের ধারণা দিয়ে শুরু করছি, কনসেপ্ট অফ প্রোগ্রাম। তো এখানে আমরা সুন্দরভাবে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি, যে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবহৃত কতগুলো নির্দেশ বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। মানে মূলত জিনিসটা হলো আমাদের সমষ্টি, মানে আমরা একটা নির্দেশনা না, এই নির্দেশনাগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তো এখানে একটা আমরা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি 2টি সংখ্যার যোগফল। এগুলো আমরা আস্তে আস্তে নিচের দিকে আরও দেখবো, স্লাইডের নিচে আরও সুন্দর করে বোঝানো আছে। এখানে জাস্ট একটু যে 2টা সংখ্যার যুগের একটা প্রোগ্রাম। তারপরে দেখো, যিনি প্রোগ্রামিং করেন তিনি হলেন প্রোগ্রামার। তো মানে যে যে কাজটা করে, যেমন যে মানে ভাষা নিয়ে গবেষণা করে তাকে কি বলা হয়, ভাষাবিদ বলা হয়। তো এই ক্ষেত্রে যে প্রোগ্রাম নিয়ে কাজ করে তাকে কিন্তু প্রোগ্রামার বলা হয়। এই জিনিসটা খেয়াল রাখবা, যে ভাষায় প্রোগ্রামিং করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এখন দেখো আমাদের অধ্যায়ের মধ্যে কিন্তু 2টা জিনিস আছে, একটা প্রোগ্রামিং আর একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা বাস্তবিক অর্থে যদি 2টা জিনিস খেয়াল করি, যে আমাদের কিন্তু একটা মাতৃভাষা আছে বাংলা, আমরা বাংলাতে কথা বলি, সেটা সবাই বুঝে। কিন্তু তুমি যদি কম্পিউটারের ক্ষেত্রে দেখো, কম্পিউটারে কিন্তু একটা ভাষা আছে। কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া আর কিছু বুঝে না, এটাই তার ভাষা। তো কম্পিউটারের ভাষাকে মূলত মেশিন ভাষা বলা হয়।
তো আমরা আমাদের ভাষাটা যেরকমভাবে সাবলীলভাবে বুঝতে পারি বাংলায়, আমাদের দেশের মানুষ কিন্তু ইংরেজি ভাষা ঠিকভাবে ওরকম বুঝতে পারে না, গুটি কয়েক মানুষ ছাড়া। তেমনি কম্পিউটারেরও কিন্তু নির্দিষ্ট ভাষা আছে, সেই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা, আর তার মাতৃভাষা হলো মেশিন ভাষা। তো এখানে দেখো আমরা দিচ্ছি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বুঝতে পারে না, তার মানে কম্পিউটারের ভাষা হলো 0 আর 1। আমরা যেমন সহজভাবে মানে বর্তমান সময়ের কম্পিউটারগুলারে বুঝাইতে পারতেছি যে মানে অনেক কিছু দিয়ে তারা বোঝাইতে পারতেছি, কিন্তু অনেক আগে যে প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল, তো ওই টাইমে কিন্তু কম্পিউটারকে এত সহজে বোঝানো যেত না। তো এখন যে যতটা সহজ হয়েছে, আগে কিন্তু ততটা সহজ ছিল না। আচ্ছা, এই যে দেখো কম্পিউটারের ভাষাকে মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষা হলো কম্পিউটারের মাতৃভাষা, এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। এটা একটা এমসিকিউ হিসেবে হয়তো বা তোমরা ধরতে পারো, কারণ এরকম এমসিকিউ, সহজ এমসিকিউ অনেক সময় আসে যায়। তারপরে আরও কিছু জিনিস আছে, যেমন প্রোগ্রামিং ভাষার যে উদ্ভব হয়েছে, সেটার যে প্রজন্ম সেটা পরবর্তীতে আছে। তো কিছু ভাষা আমরা এখানে দেখব যে কি কি ভাষা আসলে তখন তৈরি হয়েছিল। দেখো সি আছে, সি প্লাস প্লাস আছে, পেসকেল আছে, তারপর জাভা আছে, এগুলো হলো গুরুত্বপূর্ণ। জাভা স্ক্রিপ্ট, তারপরে যে কটলিন আছে, রাস্ট আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। পাইথন আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপরে যে পার্ল আছে, পিএইচপি আছে বেসিক, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে জাস্ট তোমার জানতে হবে যে আসলে মানে ভাষাগুলো কি, কোন কোন ভাষাগুলো আছে, এগুলো জানলেই হবে। এর যে মূল ব্যাখ্যা এটা তোমাকে জানতে হবে না। এখন একটা জিনিস হলো যে আমরা একটা প্রোগ্রাম করব বা প্রোগ্রাম লিখবো, আমরা যদি বাস্তবিক অর্থে দেখি যে আমরা একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছি, করতে চাচ্ছি, একটা প্রোগ্রাম বা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তো এই অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমরা সব কিছু একটা মেইনটেনের একটা বিষয় আছে। তোমরা যদি দেখো যে ধরো আমরা একটা বিজয় অনুষ্ঠানের র্যালি করব, তো এই র্যালির জন্য আমাদের কি কি করতে হবে? সকালবেলা উঠতে হবে, টাইম টেবিল মেনটেন করে আমাদের সেখানে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সময়টা মেনটেন না করি, সেটা কিন্তু আসলে ঠিকভাবে আমরা করতে পারবো না। 8টার অনুষ্ঠানে যদি আমরা 9টায় যেয়ে পৌঁছাই, তাহলে কিন্তু আমরা সেই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারবো না, মানে সে যায় সেখানে অ্যাড হইতে পারবে না। তো এই ক্ষেত্রে আমাদের তা মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তেমনই প্রোগ্রামের ক্ষেত্রেও কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে, সেগুলো মেনে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে বা করতে হবে। অনেক অনেক কয়েকটা বৈশিষ্ট্য আমি এখানে লিখছি, তো তোমরা হয়তো বা দেখলে সহজেই বুঝতে পারবা এগুলা। দেখো, নির্ভুলতা, অ্যাকুরেসি, মানে কোনো একটা প্রোগ্রাম লিখবা, তার যে প্রোগ্রামটা লিখবা এটা নির্ভুল হতে হবে। এখন একটা প্রোগ্রাম আমরা লিখলাম বা করলাম, সেটা যদি নির্ভুল না হয়, তার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তো সেই প্রোগ্রাম রান করবে না। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা প্রোগ্রাম আমাদের অবশ্যই তার নির্ভুলভাবে সমাধান করতে হবে। তারপরে দেখো আছে কি, ধারাবাহিকতা, সিকোয়েন্স মেনটেন করতে হবে। এখন আমরা ধরো কোথাও যাচ্ছি, যাওয়ার জন্য আমরা যদি আমাদের তো কোথাও যাওয়ার জন্য আগে একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা যদি ডেস্টিনেশন ঠিক না করে আমরা যদি রুম থেকে বের হয়ে যাই যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কোনো মানে ভবঘুরের মতো আমরা যদি বের হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। আমাদের সব কিছু একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। যে আমরা সকালে আমরা আগে ডেস্টিনেশন ঠিক করব, তারপরে কি দিয়ে যাব, সেখানে গিয়ে কোথায় থাকবো, এই সিকোয়েন্সগুলো আমাদের মূলত মেনটেন করতে হবে। তো একটা প্রোগ্রামের তেমন ধারাবাহিকতা বা সিকোয়েন্স থাকতে হবে। তারপরে দেখো যুক্তিযুক্ততা বা লজিক্যাল বেসড। প্রোগ্রাম যুক্তি বা অ্যালগরিদমের ভিত্তিতে কাজ করে। প্রোগ্রাম যুক্তি বা অ্যালগরিদমের ভিত্তিতে কাজ করে। এখন ধরো আমরা একটা কাজ করতেছি কম্পিউটার দিয়ে, যুগের কাজ, আমরা যুগ বের করব, 5 আর 6-এর যুগ বের করব। এখন সেখানে যদি আমরা মানে গুণের চিহ্ন দিয়ে দিই, তাহলে তো আমরা সেখানে যুগের ফলাফল পাবো না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে লজিকের যে বিষয়টা আছে, এটা মাথায় রাখতে হবে যে একটা প্রোগ্রাম লজিকের উপরে কাজ করে। তারপরে দেখো কি আছে, দক্ষতা, ইফিসিয়েন্সি। একটি ভালো প্রোগ্রাম কম সময়ে এবং কম মেমোরি ব্যবহার করে কাজ সম্পূর্ণ করতে পারে। কম মেমোরি এবং কি কম সময়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা একটা প্রোগ্রাম করব। ওই যে তোমাদের বললাম প্রথমেই যে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা দেখি, বা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা ঘোরারটাই দেখি, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা তো সবসময় চাইবো যে কম সময়ের মধ্যে কিভাবে সেখানে পৌঁছা যায় এবং কম খরচে কিভাবে পৌঁছা যায়, এটা কিন্তু আমরা সবসময় মানে মেনটেন করার চেষ্টা করব। কারণ লো কস্ট অ্যান্ড লো টাইম,
মানে কম সময় এবং কম টাকায় কিভাবে আমরা সেখানে পৌঁছাতে পারি সেটা কিন্তু আমরা সবসময় খেয়াল করব। তো এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এটা মানে দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা কম সময়ে এবং কম মেমোরি ব্যবহার করে একটা কাজ সঠিকভাবে করতে পারি। 5 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য আছে তার, সেটা হলো পুনরায় ব্যবহারযোগ্যতা। তো কোনো প্রোগ্রাম, ধরো আমরা একটা প্রোগ্রাম যদি লিখি, সেটা তো আমরা ওই দিনের জন্য শুধু ব্যবহার করব না, সেটা তো আমরা পরবর্তীতে যেন আবার ব্যবহার করতে পারি, সেই বিষয়টা তো আমাদের খেয়াল রাখতে হবে। যে আমরা একটা প্রোগ্রামে তো কষ্ট করে করতেছি, সেই জিনিসটা থেকে যে আমরা আউটপুটটা পাবো সেটা পরবর্তীতে ব্যবহার করব না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যাই করি সেটা আমরা পরবর্তীর জন্য যেন রেখে দিতে পারি, সেটা যেন সংরক্ষণ করতে পারি, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো প্রোগ্রামের ক্ষেত্রেও সেরকম। তারপরে দেখো আছে যে পরিবর্তনযোগ্যতা, মডিফায়াবিলিটি। তো আমাদের একটা প্রোগ্রাম লেখার পরে সেই প্রোগ্রামটা আমরা যেন পরবর্তীতে আবার পরিবর্তন করতে পারি। ধরো আমি একটা প্রোগ্রাম লিখছি, লেখার পরে সেই প্রোগ্রামে আমার কিছু পরিবর্তন করতে হচ্ছে, কিছু জিনিস আপডেট হয়েছে। তো এখন আমরা যদি সেটা পরিবর্তন করতে যাই, আমরা যদি সেটা পরিবর্তন করতে না পারি, তাহলে জিনিসটা কেমন না? এত কষ্ট করে তুমি একটা প্রোগ্রাম করলা, সেই প্রোগ্রাম লিখলা, সেটা তুমি পরবর্তীতে পরিবর্তন করতে পারছো না, সেই জিনিসটা কিন্তু খুবই খারাপ দেখায়, বা তোমার নিজের কাছেও খারাপ লাগবে। তো এটা তোমার মাথায় রাখতে হবে যে আমরা একটা প্রোগ্রাম লেখার পর সেটা যেন আমরা পরবর্তীতে মডিফাই করতে পারি, সেই জিনিসটা আমাদের মাথায় রেখে একটা প্রোগ্রাম করতে হবে। তারপরে দেখো বহনযোগ্যতা, পোর্টেবিলিটি। মানে একটা প্রোগ্রাম আমরা ধরো এখানে দেখো লেখা আছে প্রোগ্রাম এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সহজেই চালানো যায়। পোর্টেবল প্রোগ্রামিং ভাষাগুলো যেমন জাভা, পাইথন। এখন দেখো একটা জিনিস হলো, এগুলা কিন্তু হলো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ আছে, তারপরে লিনাক্স আছে, ম্যাক আছে। তো এইগুলা এখন আমরা যদি একটা প্রোগ্রাম ধরো উইন্ডোজে লিখলাম, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা একটা প্রোগ্রাম লিখলাম, কিন্তু সেটা যদি আমরা লিনাক্সে অথবা ম্যাকে যদি ব্যবহার করতে না পারি, তাহলে সেটা কেমন না? তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যে প্রোগ্রামটা আমরা লিখবো বা করব, সেটা যেন আমরা পরবর্তীতে যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা সেটা ব্যবহার করতে পারি, সেই বিষয়টা মাথায় রেখে একটা প্রোগ্রাম লিখতে হবে। ব্যবহারকারীর জন্য সহজ। একটা ভালো প্রোগ্রাম অবশ্যই কিন্তু সবাই সহজভাবে বুঝতে পারবে। এখন আমরা যদি একটা কঠিন ভাষায় যদি প্রোগ্রাম লিখি বা করি, সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে প্রোগ্রামটা করছি বা লিখছি, সেটা যেন সবাই বুঝতে পারে, মানে সহজেই সবাই কেস করতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রেখে প্রোগ্রাম লিখতে হবে। তারপরে দেখো 9 নম্বরে দেখো নিরাপত্তা, সিকিউরিটি। একটা প্রোগ্রামে কিন্তু অবশ্যই আমরা এখন বুঝতেছি যে প্রোগ্রাম একটা সিম্পল জিনিস, প্রোগ্রাম কিন্তু মানে বাস্তবে করতে সিম্পল না। একটা প্রোগ্রাম কিন্তু অনেক কিছু থাকে প্রোগ্রামের ভিতর। যেমন আমরা যদি একটা ব্যাংকের সিকিউরিটির কথাই চিন্তা করি, যে সেখানে যে লকারগুলো আছে সবগুলো, সেগুলো কিন্তু কোডিং দিয়ে অনেকেই রাখে। তো সেক্ষেত্রে সেগুলোর পাসওয়ার্ড বা সেগুলোর যে সিকিউরিটি আছে, সেগুলো যদি খুবই নর্মাল হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব সহজেই সবাই অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রোগ্রামগুলো যে আমরা লিখবো, সেগুলোর যে একটা সিকিউরিটি আছে, এটা মেনটেন খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমাদের সেগুলা খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। তারপরে দেখো সম্পূর্ণতা, কমপ্লিটনেস। মানে একটা প্রোগ্রাম লেখলা, সেটা অবশ্যই মানে সেটার আউটপুট বা সমাধান সঠিকভাবে হতে হবে, শেষে আমরা যেন একটা আউটপুট পাই। তো অসম্পূর্ণ প্রোগ্রাম ব্যবহারকারীর উদ্দেশ্য পূরণ করতে পারে না। মানে একটা প্রোগ্রাম লেখলা, একটু তুমি বাদ দিয়ে রাখলা, ঠিকভাবে সেটা সম্পূর্ণ করলা না, একটা জিনিস তুমি একটু মানে হাইড করে রাখছো, যেটার জন্য প্রোগ্রামটা রান হচ্ছে না, সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে যে আমার প্রোগ্রামটা ঠিকভাবে রান করছে কিনা বা ঠিকভাবে কাজ করছে কিনা, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। দেখো আমরা যখন একটা প্রোগ্রাম লিখতে যাব বা করতে যাব, তখন কিন্তু আমাদের কিছু ভুল হবে না। বাস্তবিক অর্থে যদি দেখো, আমরা ধরো একটা কম্পিউটার আমরা ঠিক করতে গেছি, ধরো আমাদের ডিসপ্লেটা সমস্যা হয়ে গেছে, এখন আমরা সেই কম্পিউটারটা ঠিক করব, যে আমার ডিসপ্লেটা ঠিক করে দেন। তো এই যে মানে কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, সেটা যে আমরা ঠিক করতে নিয়ে গেলাম, আমরা যে বললাম যে আমার ডিসপ্লেটা সমস্যা ঠিক করে দেন, এই যে সমস্যাটা ইন্ডিকেট করলাম, সেটাকে বলা হয় কি জানো? সেটাকে বলা হয় বাগ। প্রোগ্রামের লজিক বা কোডে ভুল বা ত্রুটিকে বলা হয় বাগ, যার ফলে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতে পারে না। এখন এই যে আমাদের সমস্যাটা হইল, তাহলে এটা আমাকে সমাধান করতে হবে না, এই ত্রুটিকে আমাদের সমাধান করতে হবে না, সেই সমাধানের যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ডিবাগিং।
তার মানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাগ এবং ডিবাগ দুইটা কিন্তু মানে একই ধাঁচের শব্দ, খুব সহজে মনে রাখতে পারবা যে বাগ হলো সমস্যাকে ইন্ডিকেট করা আর সমাধান হলো ডিবাগিং, এই দুইটা জিনিস। তারপরে দেখো আমরা স্লাইডে দিছি যে প্রোগ্রামিং তো আমরা প্রথমে জানলাম, এখন হলো আমাদের প্রোগ্রামিং ভাষা। আমাদের অধ্যায়ে কিন্তু মানে দুইটা জিনিস ছিল, দেখো আমরা যদি দেখাই, দেখো আমাদের অধ্যায়টির মধ্যে কিন্তু ছিল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো প্রোগ্রামিং আর একটা হলো ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রোগ্রামের যে বিষয়টা, যে প্রোগ্রামের একুরেসি বা তার বৈশিষ্ট্য কী কী আছে সবগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ, আসলে মূলত ল্যাঙ্গুয়েজটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। তো আমরা দেখি স্লাইডের মধ্যে, দেখো প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত সংকেত, চিহ্ন, নিয়মগুলোকে প্রোগ্রামের ভাষা বলে। 1945 থেকে শুরু করে এ পর্যন্ত যত প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে তাদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী প্রজন্মে ভাগ করা হয়েছে। মানে 1945 সাল থেকে এখন পর্যন্ত যে প্রোগ্রামিং ভাষাগুলো তৈরি হয়েছে সেগুলোকে কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়েকটা প্রজন্মে ভাগ করা হয়েছে। তো এখানে দেখো, এখানে তোমরা 5টা প্রজন্ম পাবা। দেখো প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন 1945 থেকে 1949 পর্যন্ত। তো এই সময়কার যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আমরা দেখি একটা একটা করে, আমরা সবগুলা দেখব। প্রথমে আমরা প্রথম প্রজন্ম, এখানে 5টা প্রজন্ম আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ এবং পঞ্চম। তো এগুলা ল্যাঙ্গুয়েজের উপর, যে এক এক সময় এক এক জেনারেশনে এক এক ল্যাঙ্গুয়েজ আসছে। যেমন প্রথম জেনারেশনের মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রথম প্রজন্মে আসছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক ভাষা, সেটা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। তারপরে আসছে হলো দ্বিতীয় প্রজন্ম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে আসছে তৃতীয় প্রজন্ম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, চতুর্থতে আসছে হলো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর আসছে পঞ্চম প্রজন্ম, এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। বর্তমানের যে ল্যাঙ্গুয়েজ এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। দেখো আমরা নিচে যাই, সবগুলা প্রজন্মের বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে, আমরা পড়লে বুঝতে পারবা। দেখো প্রথম প্রজন্ম ফার্স্ট জেনারেশন মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। প্রথম প্রজন্মের যে ভাষাটা সেটা আসে হলো 1945-এ। তো সে সময় যে ভাষা চালু হয় এই ভাষাকে বলা হয়, সেটা হলো মেশিন ভাষা মূলত। তো এটা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা, কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা। দেখো এখানে এটা একটা এমসিকিউ এর জন্য পড়তে পারো যে কম্পিউটারের ভাষা কি, মেশিন ভাষা। এর আগেও এটা বলছি, এটা কম্পিউটারের মৌলিক ভাষা। মৌলিক জিনিসটা কি, মৌলিক হলো যে মানে সে সহজে কেস করতে পারে, তার জন্য এটা তার জন্য মৌলিক ভাষা। তো মেশিন শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মানে কম্পিউটারের ভাষাটা হলো 0 এবং 1। তো এই ক্ষেত্রে এই যে প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা সেটা কিন্তু 0 এবং 1 দিয়ে শুধু ব্যবহার করা হতো সেই ল্যাঙ্গুয়েজের ভিতর। তো তার জন্য কম্পিউটার সেটা খুব সরাসরি বুঝতে পারতো। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু বলা হয় এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলা হয়। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হতো সেটা হলো বস্তু প্রোগ্রাম, সেটা হলো বস্তু প্রোগ্রাম। আর অন্য যে কোনো ভাষায়, যেমন আরও আছে তোমার সি আছে, C++ আছে, জাভা আছে, পাইথন আছে, SQL আছে, প্যাসকেল আছে, রাস্ট আছে, এগুলা এই ভাষাগুলো দিয়ে যে প্রোগ্রাম লেখা হতো সেটাকে বলা হতো উৎস প্রোগ্রাম। তো তারপরে দেখো এখানে কিছু 4 ভাগে ভাগ করা হয়েছে। এই যে মেশিন ভাষার নির্দেশ দেওয়াকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেওয়া আছে গাণিতিক মানে কি, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করবে। তারপরে দেওয়া আছে হলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে লুট, স্টোর, জাম্প, নিচে দেখবা ইনপুট, আউটপুট, এগুলো সব কিছুর ব্যাখ্যা আছে। তো এটা হলো মেশিন ভাষার যে তোমার বৈশিষ্ট্যগুলো, নিচের সুবিধা অসুবিধা দেওয়া আছে, এগুলো হলো তাকে মেশিন ভাষাকে যেসব নির্দেশ দেওয়া হয় তাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো নিচের দিকে আমরা দেখি, এখানে দেখো এখানে মেশিন ভাষার সুবিধাগুলো ইন্ডিকেট করা আছে যে মেশিন ভাষার কী কী সুবিধা ছিল। এখন দেখো কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন ভালোভাবে বুঝতে মেশিন ভাষা একান্ত প্রয়োজন। মানে কম্পিউটারের যে অভ্যন্তরীণ ভিতরের গঠনগুলো আছে সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে মেশিন ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে আছে মেশিন ভাষা লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এর মানে কি, এর মানে হলো মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয় সেটা কম্পিউটার সহজেই বুঝতে পারে, তাকে আর কোডিং করে অনুবাদ করে সেটাকে পরিবর্তন করে দিতে হয় না, তার জন্য এটা সহজ।
মেশিন ভাষায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। চতুর্থ, মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয়। তার মানে যেটা তুমি বুঝো সেটা তো তুমি খুব সহজেই কেস করে নিতে পারো। যেহেতু কম্পিউটারে মেশিন ভাষা তার নিজস্ব ভাষা, সেক্ষেত্রে সে কিন্তু সেটা খুব দ্রুত কেস করে নিতে পারে। তার জন্য এখানে মেমোরি এবং রান করতে খুব অল্প সময় লাগে, মেমোরিও কম লাগে, অল্প সময়ে সে রান হয়ে যায়। তারপরে নিচের দিকে দেখো, মেশিন ভাষার কিছু অসুবিধাও আছে। একটা জিনিস মাথায় রাখবা, সব কিছুরই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এমন কোনো জিনিস নাই যে শুধু অ্যাডভান্টেজ দিতে পারে, তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সব আছে। দেখো, মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন। এই কথাটার মানে কি, আমরা কিন্তু আমাদের ভাষাটা বুঝি, আমরা কিন্তু 0-1 দিয়ে আমাদের কিছু দিলে আমরা কিন্তু বুঝবো না। কিন্তু কম্পিউটারকে যখন তুমি 0-1 দিয়ে কিছু তুমি যখন দিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কিন্তু সে বুঝতে পারছে, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। তার জন্য আমাদের কাছে এটা বোঝা কিন্তু কঠিন। তারপরে দেখো, এ ভাষায় সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। তারপরে দেখো, শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে, এটা বললাম আগেই। তারপরে দেখো, এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা শনাক্ত করা এবং ভুল ত্রুটি দূর করা, অর্থাৎ ডিবাগিং, ওই যে আমরা বলছিলাম যে যেটা ওই বাগ হলো সমস্যা ধরা আর ডিবাগিং হলো সমাধান করা। এখন এখানে দেখো, এটা কিন্তু তাহলে লিখতে কিন্তু প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনাও বেশি, এগুলো তার হলো ডিসঅ্যাডভান্টেজ। তো তারপরে যখন দেখলো বিজ্ঞানীরা যে প্রথম প্রজন্মের ভাষার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে যেগুলো আসলে মানুষের জন্য কষ্টকর বোঝা। তো এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই তো মূলত মানুষের সুবিধার জন্যই তৈরি করা হয়েছে। তো প্রথম প্রজন্মের ক্ষেত্রে যা কিছু ছিল সেক্ষেত্রে যখন দেখা গেছে যে মানুষের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তখন চলে আসলো দ্বিতীয় প্রজন্ম, যে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে কিভাবে একটু এটাকে সহজভাবে বোঝানো যায় বা সহজভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের ভাষা আসছে। তো আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে দেখি, দেখো, দ্বিতীয় প্রজন্মের ভাষা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষাটা কি? অ্যাসেম্বলি ভাষা। এই ভাষার প্রচলন শুরু হয় কখন থেকে? 1950 থেকে। তো অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত। মেশিন ভাষার মতো অ্যাসেম্বলি ভাষা 0 এবং 1 ব্যবহার না করে কতগুলো বিটের সমষ্টি নিয়ে গঠিত ইংরেজি বর্ণের সাহায্যে বিশেষ করে কম্পিউটারে নির্দেশ দেওয়া হয়। এই ভাষায় লেখা প্রোগ্রাম অনুবাদের প্রয়োজন হয় এবং অনুবাদ প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার ব্যবহৃত হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের জন্য সাধারণত 4টি অংশ থাকে। দেখো, এখানে মূল ভাবটা কি? এখানে মূল ভাবটা হলো যে আমাদের প্রথম প্রজন্মের ভাষা থেকে পরবর্তী যে ভাষা আসছে সেটা হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটা হলো অ্যাসেম্বলি ভাষা। এই ভাষাটাও মোটামুটি প্রথম প্রজন্মের মতোই, কিন্তু এখানে কিছু একটু আপডেট আছে। এখানে আপডেটটা কি, যে এটা অ্যাসেম্বলি ভাষায় 0 এবং 1 ব্যবহার করতো না, কিছু বিট এবং কিছু কোড ব্যবহার করা হতো, যেগুলা দিনকে দিন আরও পরিবর্তন হয়েছে। কিন্তু তখনকার সময়ের জন্য প্রথম প্রজন্মের চেয়ে দ্বিতীয় প্রজন্মেরটা একটু সহজ ছিল মানুষের জন্য। তো এর আবার 4টা অংশ আছে, যে একটা অ্যাসেম্বলি ভাষার 4টা অংশ থাকতো। তো সেগুলো আমরা দেখি, তাহলে তোমরা আস্তে আস্তে নিচের দিকে বুঝতে পারবা যে জিনিসগুলো আসলে কিভাবে কি হচ্ছে, দ্বিতীয় প্রজন্ম কেন একটু আপডেট, তো একটু বুঝতে পারবা। আচ্ছা, আমরা যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা মূলত আমরা সাজিয়েছি, এই যে বইটা দেখতে পাচ্ছ তোমরা, ম্যাজিক আইসিটি, এই বই থেকে আমরা মূলত এই বই থেকে সাজিয়েছি পুরো ক্লাসটা, যেন সুন্দরভাবে বইয়ের সাথে মিল রেখে তোমরা সহজভাবে বুঝতে পারো। তো এই বইটা যদি তোমরা নিতে চাও, পারচেস করতে চাও, তাহলে তোমরা naid24.com থেকে অথবা rokomari.com থেকে নিতে পারো। সেখানে বইগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে অর্ডার করে নিতে পারো। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই। দেখো, দ্বিতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে 4টা অংশ থাকে। 4টা অংশের ক্ষেত্রে দেখো, প্রথম হলো লেবেল, তারপরে হলো অপকোড, অপারেন্ট এবং হলো মন্তব্য, কমেন্ট। তো নিচের দিকে যদি আমরা যাই, দেখো লেবেল জিনিসটা কি, এখানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, লেবেল প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেবেল ব্যবহৃত হয়। আমাদের কিন্তু বুঝতে হবে যে প্রথম প্রজন্মের চেয়ে দ্বিতীয় প্রজন্ম কিভাবে একটু আপডেট হলো। তো এখানে বুঝতে পারবা জিনিসটা। দেখো, আমরা এখানে কি বলা হয়েছে, প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেবেল ব্যবহৃত হয়, একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করার জন্য। যেমন আমরা যদি চিন্তা করি যে নির্দিষ্ট একটা স্থান আমরা চিহ্নিত করব বাংলাদেশের মধ্যে, তো আমরা যদি বলি যে বাংলাদেশের 11 নম্বর সেক্টরটা কোথায়, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আমরা চিহ্নিত করে দিলাম।
যে 11 নম্বর সেক্টরটা কোথায়। তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে আমরা দেখো আমরা কি বলছি যে একটা নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করা। দেখো স্টার্ট অ্যাট এ বি, এখানে স্টার্ট হলো লেভেল। তো আমরা কিন্তু যে কোনো একটা প্রোগ্রাম লেখার পর আমরা যদি বলে দিই যে স্টার্ট অ্যাট এ বি, মানে কি যেখানে আমরা বলছি স্টার্ট, প্রোগ্রামটা কিন্তু এখান থেকে স্টার্ট হবে, অ্যাড করবে এ বি। তো এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিলাম। এই নির্দিষ্ট করাটাকে বলা হয় লেভেল, যে আমরা একটা প্রোগ্রামকে লেভেল করে দিলাম যে তুমি এখান থেকে রান করবা প্রোগ্রামটা। তো তারপরে দেখো কি আছে, তারপরে আছে হলো অপকোড। অপকোড হলো কম্পিউটারে কি কাজ করতে হবে তার নির্দেশক, মানে কম্পিউটারে কি কাজ করতে হবে, তুমি যে নির্দেশ দিতেছো কি কাজ করতে হবে। যেমন আমরা যদি উপরের উদাহরণটা থেকেই খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমরা এখানে কি করছি, অ্যাড এ বি, এখানে স্টার্ট হলো লেভেল, তো স্টার্টের কাজ শেষ, আছে কি বাকি আছে কি অ্যাড এ বি। আচ্ছা আমরা যদি একটা খালি পেজে যাই, এখানে দেখো আমরা যদি এটা লিখি অ্যাড এ বি, এই যে আমরা নির্দেশ দিলাম না যে কি কাজটা করবে সে কিন্তু অ্যাড করবে। আমি যদি এখানে দিয়ে দিতাম মুভ এম ও ভি, মুভ এ বি, বা আমরা যদি দিয়ে দিতাম যে ডিভিশন ডিআইভি, ডিভিশন যদি দিয়ে দিতাম এ বি। এখন আমরা এই যে কি করতেছি, নির্দেশ দিতেছি না যে এই কাজটা তোমাকে করতে হবে, কম্পিউটার এই কাজটা তোমাকে করতে হবে। এই যে নির্দেশটা দিচ্ছি, এই নির্দেশটাই কিন্তু মূলত হলো অপকোড। কি কাজ করতে হবে নির্দেশক, এটাই হলো অপকোড। দেখো নিচের দিকে এরকম কিছু আমরা দিয়েছি যে যেগুলাকে নির্দেশক বলা হয়, আরও আছে। তো এখানে দেখো এল দিয়ে লুট, এখানে এল দিয়ে লুট বুঝাইছে, তো এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। যেমন অ্যাড, আমরা কিন্তু এডের ক্ষেত্রে জাস্ট এ ডাবল ডি ব্যবহার করছি, এটা কিন্তু এডিশন হিসেবে ব্যবহার করা যেতে পারে। সাব, এটা কিন্তু সাবস্ট্রাকশন, এমইউএল মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন। তো এইগুলা কিন্তু আমরা মানে ছোট করে লেখা হয়েছে, এটাই কম্পিউটার বুঝে দেখে এইভাবে লিখতে হয়েছে এখানে। তো এখানে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা, পড়লেই বুঝতে পারবা, সে এখানে জটিল কিছু নাই, জাস্ট কিছু মানে এক্সাম্পল দেওয়া হয়েছে। তো নিচের দিকে যাই, আমরা কি দেখলাম, লেভেল দেখলাম, তারপরে দেখলাম হলো অপকোড। এখন আমরা দেখব অপারেন্ট। অপারেন্টটা কি, এখন দেখো অপারেন্টটা কি। অপকোড যে ডাটা বা কোডের উপর কাজ করে তাকে অপারেন্ট বলে। দেখো আমরা যে এখানে গেছিলাম, এখানে যে আমরা লিখলাম, এই যে দেখো এই যে ডাটাগুলো আছে না, এ বি, এই যে এ বি, তাহলে কি অপকোড, এটা হলো অপকোড, অপকোড, এটা হলো অপকোড। এনে এই অপকোডটা কার উপর কাজ করতেছে, এই যে এটা হলো অপারেন্ট, যে কিসের উপর কাজ করতেছে, কোন ডাটার উপর কাজ করতেছে, সেই ডাটাগুলো হলো অপারেন্ট। এগুলো একটু খেয়াল করে পড়বা, আইসিটি বইটা অনেক গুরুত্বপূর্ণ। আর বলতে গেলে আমরা যে অধ্যায়টা পড়তেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অধ্যায়টার কথা না বললেই নয়। এটা তুমি এখন হয়তো বা ইন্টারে আসো, ইন্টারে যতটুকু লাগে, কিন্তু পরবর্তীতে যখন তুমি তোমাদের মধ্যে কারো যদি ধরো ইচ্ছা থাকে যে তুমি প্রোগ্রামিং করবা বা ওয়েব ডেভেলপমেন্ট শিখবা বা অন্যান্য আরও যে আইটি সেক্টরের যে জিনিসগুলো আছে, তোমরা তো আস্তে আস্তে এদিকে ঢুকে যাবা, তখন তোমরা দেখতে পাবা যে এগুলার আসলে ব্যবহার কতটুকু, এগুলা কতটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো বা তোমাদের মানে বইয়ে অল্প কিছু দেওয়া আছে, এগুলা তোমরা জাস্ট তোমাদের জন্য পরীক্ষার জন্য, কিন্তু পরবর্তীতে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে যদি একটু ভালো করে এগুলো আয়ত্ত করতে পারো, বুঝতে পারো জিনিসগুলো, মূলত বুঝতে হবে তোমাকে, শুধু মুখস্থ করে কিন্তু এগুলো হয় না। এখানে লজিক, মূলত আইসিটি বইটা লজিকের উপরে বেস করে তৈরি করা। তো এখানে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে জিনিসগুলো কি, না বুঝে যদি পড়ো এগুলা কিন্তু কখনো মাথায় থাকবে না। তো তোমাকে বুঝে এগুলা পড়তে হবে। দেখো তারপরে হলো মন্তব্য। মন্তব্য কি, কমেন্ট। ধরো তুমি একটা কোড লেখছো, সেখানে একটা কমেন্ট, আমরা তো বলি যে কমেন্ট করি, মন্তব্য করি, ওই কোডের সাইডে একটা কমেন্ট করে দিলা, সেটাই আসলে মূলত মন্তব্য। তারপরে দেখো অ্যাসেম্বলি ভাষার সুবিধা। ওই বললাম না সব ভাষারই সুবিধা অসুবিধা আছে, সব জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এই ক্ষেত্রে তুমি দেখো অ্যাসেম্বলি ভাষারও কিছু সুবিধা আছে অসুবিধা আছে, দ্বিতীয় প্রজন্মের ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায় এবং এই ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। মানে প্রথম প্রজন্মের যে যান্ত্রিক ভাষা ছিল বা মেশিন ভাষা, তার চেয়ে কিন্তু এই যে আমাদের দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা কিন্তু একটু সহজ। এ ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ভুলের পরিমাণ কম, এখানে ভুল কম হয় এবং নির্ণয় করা ও সংশোধন করা কিন্তু সহজ একটু।
তারপরে প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়, তারপরে প্রোগ্রামের ত্রুটি বের হলে তা সমাধান করা বা ডিবাগিং করা সহজ। এগুলা তোমরা একটু পড়ে নিবা, পড়ে নিলে দেখতে পারবা যে আমি যা বলছি এগুলার মধ্যে আছে, এগুলা জাস্ট একটু রিডিং পড়ে মানে নিজের মতো করে সাজায় নিবা। তারপরে দেখো অ্যাসেম্বলি ভাষার অসুবিধা, সুবিধা অসুবিধা দুইটাই আছে। এখন দেখো অসুবিধা কি, প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। মানে তুমি কোন মেশিনে বলতে তুমি কোন অপারেটিং সিস্টেমে কাজটা করতেছো, তুমি উইন্ডোজে করতে পারো, লিনাক্সে করতে পারো, ম্যাকে করতে পারো, কালে লিনাক্সে করতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কোথায় মানে কাজটা করতেছো সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। দ্বিতীয়তে কি বলছে দেখো, এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। অর্থাৎ প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল, মেশিনটা কেমন কিভাবে গঠিত সেটার উপর কিন্তু এটা নির্ভরশীল, এটা কিন্তু তার একটা অসুবিধা। আবার দেখো প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রাম কি, মানে ওই দুভাষী বলি না আমরা, যে ধরো চায়না থেকে একটা লোক আমাদের দেশে ঘুরতে আসলো, তো সে কিন্তু আমাদের বাংলা বুঝবে না, তো এখান থেকে কিন্তু আমাদের একটা দুভাষী সে কালেক্ট করে নিবে যে বাংলাও বুঝে এবং চায়নাও বুঝে, সে চায়নাতে বলবে, সে আবার সেটা বাংলাতে রিপ্লেস করে আমাদের বুঝায় দিবে। দেখো তারপরে যখন দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে একটু সমস্যা মনে হলো যে এটাও মানুষের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তখন কি হলো, তখন তৃতীয় প্রজন্মের ভাষা নিয়ে আসা হলো, যে তৃতীয় প্রজন্মের ভাষার মধ্যে কি কি পরিবর্তন আনা যায় যেটা দ্বিতীয় প্রজন্মের সমস্যাগুলোকে সমাধানের জন্য চেষ্টা করবে বা সমাধান হবে, যেগুলো মানুষের জন্য একটু সুবিধা হবে। তারপরে দেখো তৃতীয় প্রজন্মের ভাষা, এটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে এই ভাষাটা একটু মানুষের জন্য সুবিধা হলো, দেখো পড়লে বা দেখলেই বুঝতে পারবা যে এটা একটু সহজ আসছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, এ কারণে এসব ভাষাকে কম্পিউটারের ভাষা বলা হয়। এটি মানুষ সহজে বুঝতে পারলেও কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়। তৃতীয় প্রজন্মের ভাষার কিছু উদাহরণ ফরট্রান, প্যাসকেল, বেসিক, এগুলো একটু জানে নিবা, ভিজুয়াল বেসিক, কবল, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এগুলো। তো দেখো মানে যখন দ্বিতীয়টা সমস্যা হলো তৃতীয়টা চলে আসলেন, তৃতীয়টার ক্ষেত্রে দেখো তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটু উন্নত। যেমন এটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝে না, কিন্তু মানুষ বুঝে, আমরা কিন্তু মানুষের জন্য কাজ করি। তো এই ক্ষেত্রে মানুষ যেহেতু বুঝে, কম্পিউটারকে বুঝানি তেমন একটা মানে কঠিন কাজ হবে না, মানুষ বুঝে মানে কম্পিউটারকে সে বুঝাতে পারবে। তো তার জন্য এই এই যে উচ্চ স্তরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হলো তখন কিন্তু মানুষের একটু সুবিধা হলো। তো এই ভাষারও কিন্তু কিছু কাজ আছে, সুবিধা অসুবিধা আছে। দেখো উচ্চ স্তরের ভাষার প্রকারভেদ, এটা কিন্তু দেখো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো একটা নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহার করা হয়, আবার কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কিন্তু সবার জন্য ব্যবহার করা হয়। তো এখানে এটার উচ্চ স্তরের ভাষার ক্ষেত্রে এরকম কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সাধারণ কাজের ভাষা, বিশেষ কাজের ভাষা। সাধারণ কাজের ভাষা দেখো এর সব কাজে ব্যবহার করা যায়, যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী তৈরি করা যায় তাকে বলা হয় সাধারণ কাজের ভাষা নামে পরিচিত সেগুলো। তো এই ক্ষেত্রে দেখো পাইথন আছে, জাভা আছে, সি আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তুমি অনেক কিছুই তৈরি করতে পারবা, মানে তার ধারা বাঁধার কোনো নিয়ম নাই যে তোমার একটা স্পেশাল একটা কাজই করতে হবো। তো আবার দেখো এখানে আরেকটা জিনিস আছে, বিশেষ কাজের ভাষা, স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষা বিশেষ বিশেষ কাজে উপযোগী করে তৈরি করা হয় তা বিশেষ কাজের ভাষা নামে পরিচিত। যেমন কবল আছে, এলগল আছে, ফরটান আছে। এর কবল কি কাজে ব্যবহার করা হয়, এটা হলো কমন বিজনেস, মানে বিজনেসের কাজে আর কি, ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করা হয়। এলগল মানে কি অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করা হয়। আর এটা হলো ফরটান। তো এগুলো হলো আমাদের স্পেশাল পারপাসের জন্য, আর কিছু সাধারণ পারপাসের জন্য। তো উচ্চ স্তরের ভাষার কিছু সুবিধা আছে, বললাম না সব কিছুরই সুবিধা অসুবিধা। দেখো এটারও কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা যদি এর সুবিধাগুলো দেখতে যাই তাহলে দেখো উচ্চ স্তরের ভাষার প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে কম সময় লাগে, মানে লেখাও সহজ, সময়ও কম লাগে, তাহলে তো মানে আমাদের জন্য অনেকটাই ভালো। তারপরে দেখো এ ভাষা লিখতে প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়, মানে আমরা একটা প্রোগ্রাম লিখলাম, প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে যে
তুমি যার জন্য লিখবা সেখানেই শুধু ব্যবহার করতে পারবা। কিন্তু তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে তুমি দেখো এটা কিন্তু তুমি যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবা। আর এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ যে আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, এটা তো আমাদের জন্য খুবই ইফিসিয়েন্ট একটা জিনিস। তারপরে দেখো তৃতীয়, এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। দেখো আমরা প্রথম প্রজন্মের ভাষার ক্ষেত্রে দেখেছিলাম যে তুমি যে প্রোগ্রাম লিখতেছো সেটার জন্য কম্পিউটারের ভেতর যে সংগঠন আছে সেটা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কিন্তু তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে কিন্তু সেই ধারণাটা তোমার না থাকলেও চলবে। মানুষের পক্ষে উচ্চ স্তরের ভাষা শেখা সহজ, মানুষের পক্ষে এই ভাষা শেখা সহজ। মেশিন ভাষা কিন্তু মানুষ শিখতে পারবে না। কিন্তু এই যে দেখো তুমি আমরা সি 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 প্লাস প্লাস পাইথন এগুলো কিন্তু এখন মানুষ এমনি শিখতে পারে, এমনি বুঝতে পারে, কিন্তু আগের যে ভাষাটা ছিল সেটা কিন্তু মানুষ সহজে বুঝতে পারতো না বা পারে না। দেখো এর অসুবিধাগুলো দেখো, উচ্চ স্তরের ভাষার অসুবিধা হচ্ছে কম্পিউটারে সরাসরি এই ভাষা বুঝতে পারে না, এই ভাষার লিখিত প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারে বুঝিয়ে দিতে হয়। মানে কম্পিউটার সরাসরি বুঝে না কিন্তু তাকে বুঝিয়ে দিতে হয়। তো এই অসুবিধা আছে, সবগুলোরই অসুবিধা আছে, কিন্তু এটা কিন্তু তুমি কিন্তু অনুবাদক দিয়ে কিন্তু বুঝিয়ে দিতে পারতেছো। তো এটাও একটা অসুবিধা, কিন্তু অসুবিধার ক্ষেত্রেও আমরা যে প্রথম যে অসুবিধাগুলো দেখছি তার চেয়ে কিন্তু এই অসুবিধাটা ওদের চেয়ে কিন্তু একটু লো কোয়ালিটির ধরতে গেলে। তারপরে দেখো প্রোগ্রাম রান করতে বেশি মেমোরি প্রয়োজন। হ্যাঁ, এটা একটু যে মেমোরিটা একটু বেশি প্রয়োজন, মেমোরিটা একটু তোমার এটার ক্ষেত্রে বেশি লাগবে, কারণ তুমি এরকম একটা ল্যাঙ্গুয়েজ লিখতেছো যেটা তুমি বুঝতেছো, তো তোমার বুঝার ক্ষেত্রে সেই প্রোগ্রামটা যেভাবে তুমি সাজাচ্ছ এটার ক্ষেত্রে একটু মেমোরি প্রয়োজন বেশি হবেই। তারপরে দেখো উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলকভাবে ধীর হয়। মানে উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলক ধীর হয়। মানে উচ্চ স্তরে বুঝতে আসো কি যে মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে কি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি যে যেহেতু জিনিসটা হাই, তো আমরা যদি ফোনের ডিসপ্লের মধ্যে অনেক ফোনে দেখবা যে তোমার 4K সাপোর্ট করে না, 2K সাপোর্ট করে। ওই ক্ষেত্রে তুমি যদি 4K চালায় দাও সেই ফোনের মধ্যে একটা ভিডিও চালু করে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ধীরগতি চলবে, কিন্তু সেটা কিন্তু লেগিংস করবে। তো এই হাই কোয়ালিটি জিনিসগুলো না, এগুলা মানে ইফিশিয়েন্ট হতে হয়। তো তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে সেটার একটু অসুবিধা ছিল যে উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে খুব তুলনামূলক ধীরে হয় এটা। তো নিচে দেখো তারপরে আমরা হলো চতুর্থ প্রজন্মের দিকে যাচ্ছি। আচ্ছা, এই ভাষার কিছু ব্যবহার আছে, এটা এখানে দেওয়া আছে যে এই ভাষার ব্যবহারগুলা কি কি। দেখো তৃতীয় প্রজন্মের ভাষার ব্যবহার, দেখো বৃহৎ ডেটা প্রসেসিংয়ের কাজে এ প্রোগ্রাম তৈরি করতে হয়। মানে তুমি একটা বৃহৎ ডেটা প্রসেসিং মানে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করতেছ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই যে আমরা যে তৃতীয় প্রজন্মের ভাষাটা দেখলাম সেটা নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তারপরে তুমি দেখো অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে ব্যবহার করা হয়। আমরা যে অ্যাপসগুলো তৈরি করি, সফটওয়্যারগুলো তৈরি করি, ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। আমাদের কিন্তু আগের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে প্রথম প্রজন্মের দ্বিতীয় প্রজন্মের সেগুলো দিয়ে না। তারপরে দেখো বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের জন্য আমরা অনেক ধরনের যে ধরো আমরা যে রিমোটটা ব্যবহার করি, এই ধরো এসির রিমোট আছে, কম্পিউটারের রিমোট আছে, তো এগুলো যে ব্যবহার করি এগুলো কিন্তু হাই লেভেল দিয়ে কোডিং করা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওই আগের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কিন্তু না। তারপরে দেখো আমরা এখানে কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজের আলোচনা করছি, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে আলোচনা করছি। দেখো সি কততে, সি প্লাস প্লাস, তো সি প্লাস প্লাস কত সালে তৈরি হয়েছে দেখো 1980 সালে বিয়ার্নে স্ট্রোভেস্ট যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরি এটি তৈরি করেন। এটি একটি মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। মানে সি প্লাস প্লাস হলো একটা মধ্যম স্তরের ভাষা, তো মধ্যম স্তরের ভাষা এটা উচ্চ স্তর এবং নিম্ন স্তর দুইটা সমন্বয়ে তৈরি করা আর কি, সেটাই বুঝাইছে এখানে যে এটা মধ্যম স্তর, এখানে বলেছে উচ্চ স্তর নিম্ন স্তরের ভাষা। এই ভাষার সাহায্যে বিভিন্ন সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার এগুলা তৈরি করা যায় এটা দিয়ে। তারপরে দেখো জাভা আছে, সান মাইক্রো সিস্টেমের তৈরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা। বর্তমান যুগে জাভার জনপ্রিয়তার মূল কারণ এই ভাষা ব্যবহার করে লেখা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়। তো এই যে জাভা দেখতেছো, জাভাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ, কারণ জাভা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, অনেক গেমস তৈরি করা যায়। তারপরে জাভার স্প্রিং বুট আছে, তো এই জাভা ল্যাঙ্গুয়েজটা অনেক ইম্পর্টেন্ট।
তারপরে যে অ্যালগল আছে, দেখো এই যে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, আমি একটু আগেই বলছিলাম যে এই যে এটা হলো অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। তো এটা কাজ কি, এটা হলো অ্যালগরিদম যে আছে না, তোমরা একটা প্রোগ্রাম লেখবা, কোড লেখবা, সামনের দিকে দেখতে পাবা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মানে অ্যালগরিদম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ফোরট্রান আছে, মানে এখানে কিছু ল্যাঙ্গুয়েজে তোমরা এগুলা চাইলে করতে পারো, একটু দেখে পড়ে নিবা, একটু পড়ে নিলে তোমরা এটা বুঝতে পারবা যে এখানে আসলে ওইরকম কঠিন কিছু বলা নাই, জাস্ট কিছু ল্যাঙ্গুয়েজের ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো কবে তৈরি, কে তৈরি করছে এগুলা। তারপরে দেখো আমরা এখন আসবো চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা দেখো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে অতি উচ্চ স্তর, মানে কি এর আগেরটা আমরা দেখছিলাম কি উচ্চ স্তরের ভাষা, আর অতি উচ্চ মানে কি ভেরি লার্জ ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তর। তো দেখো কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে অতি সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL বা ফোর্থ জেনারেশন। এই জিএল মানে কি ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন, আর জিতে জেনারেশন, এলতে হলো কি ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো এটারও কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা যে কি কি আসলে এটার ডেটাবেস প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টের ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়, এগুলা কিছু ব্যাখ্যা একটু দেখে নিবা যে কোথায় ব্যবহার করা হয়, এগুলো একটু দেখে নিবা। ডেটাবেস তৈরিতে ব্যবহার করা হয়, আপডেট ডিলেটের জন্য ব্যবহার করা হয়। তারপরে দেখো স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই যে আমরা যে ভাষায় কথা বলতেছি এটা কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা। তো পঞ্চম প্রজন্মের যে ভাষাটা তৈরি হলো সেটা হলো মানে ন্যাচারাল ভাষা, যে আমরা বুঝি, আমরা বুঝা যে ভাষাটা সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো পঞ্চম প্রজন্মের ভাষাটা কিন্তু এখন কিন্তু এটাই চলতেছে, পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের প্রোগ্রামের ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স কম্পাইলার বলা হয়। দেখো একটু মাথায় রাখতে হবে তোমাকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে এই যে দেখো এখানে একটা জিনিস আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের উপর তৈরি। আমরা যে এই যে তোমার একটা ধরো রোবট তৈরি করব, বা এই যে তোমার এখন তো বর্তমানে এমনি সোজা উদাহরণ যে চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, তারপরে জিমিনি আছে, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু এই এআই দিয়ে তৈরি, মানে এগুলা সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে আমরা এই স্বাভাবিক ভাষায় কিন্তু এগুলা তৈরি করা হয়েছে মূলত। তো এখানে ব্যাখ্যা তোমরা পড়লেই বুঝতে পারবা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরযন্ত্র তৈরি বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। এ ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য, মানে যে ভাষাটা আছে স্বাভাবিক ভাষায় মেশিন ভাষায় রূপান্তরের জন্য আমরা অনুবাদক ব্যবহার করি, ইন্টেলিজেন্সি ব্যবহার করি। তারপরে এই যে আমরা অনুবাদক বা ইন্টেলিজেন্সি ব্যবহার যে করি, অনুবাদককে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়। এই যে আমরা অনুবাদক, এর আগেও আমরা পড়ছি যে কোনো ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করা বা মেশিন ভাষাকে মানুষের জন্য ব্যবহারযোগ্য বা মানুষের ব্যবহারযোগ্য ভাষাকে কম্পিউটারের ভাষায় ব্যবহারযোগ্য, এই যে কাজগুলো হয় না, এগুলো আসলে অনুবাদক প্রোগ্রাম দিয়ে করা হয়, এগুলো এমনি এমনি হয় না। তো এগুলো করার জন্য আমাদের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, যেগুলা দিয়ে আমরা এই ভাষাগুলোকে পরিবর্তন করতে পারি, বোঝার জন্য সহজ করতে পারি। দেখো এখানে আমরা সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটা দেখলে মূলত পুরাটাই বুঝতে পারবা, এই সংজ্ঞাটার মধ্যেই সব কিছু দেওয়া আছে। যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা যায় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। এখন দুইটা জিনিস এখানে আছে, বস্তু প্রোগ্রাম আর হলো উৎস প্রোগ্রাম। দেখো যে প্রোগ্রামের সাহায্যে উৎস মানে কি সোর্স, দেখো সোর্স, সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত, মানে কি
এই যে সোর্স মানে উৎস, ধরো একটা ল্যাঙ্গুয়েজ আছে, ধরো চায়না ল্যাঙ্গুয়েজটাকে তুমি বাংলায় রূপান্তর করবা, যেটা আমি বুঝি বা আমার ধরো কম্পিউটার বুঝে বাংলা, তো তুমি চায়নাকে যখন বাংলাতে রূপান্তর করবা, চায়নার যে ভাষাটা এটা হলো সোর্স মানে উৎস। এখন এটাকে যে তুমি পরিবর্তন করে বাংলায় রূপান্তর করতেছো, এটা হলো এই যে অবজেক্ট প্রোগ্রাম, মানে কি কম্পিউটারের ভাষার যে কম্পিউটার যে বুঝবে সেটা হলো অবজেক্ট। আর আমাদের যে উৎসব, যে ভাষাটা আমরা দিচ্ছি, দিয়ে পরিবর্তন করে নিচ্ছি, এই যে দেওয়া ভাষাটা, এই ভাষাটাকে বলা হয় উৎস। আর যে পরিবর্তন করে যেটা হয় সেটা হলো বস্তু। এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে, দেখো এই যে এখানে লেখা, এই লেখাটা দেখলে তোমরা বুঝতে পারবা যে মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম, এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম। তার মানে কি কম্পিউটার কি বুঝে? মেশিন ভাষা। তাহলে আমাদের তো এই তোমার উৎস যে আছে, উৎস প্রোগ্রামটাকে যে আছে, সেটাকে তো আমাদের মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। আর এই যে রূপান্তরের প্রক্রিয়া, এটা হলো অনুবাদক প্রোগ্রাম, যে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা পরিবর্তন করতে পারি। সহজ ভাষায় দেখো যে অনুবাদক প্রোগ্রাম হলো এমন একটি সফটওয়্যার যা উচ্চ স্তর বা অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে কম্পিউটারে বোধগম্য মেশিন ভাষায় রূপান্তর করে। দেখো এখানে সোর্স মানে কি, এটা হলো কি উৎস, এটা হলো উৎস প্রোগ্রাম। আর আমরা যে ওই উৎস প্রোগ্রামটারে কি করব, অবজেক্ট বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করব, অবজেক্ট। এই যে সোর্স থেকে আমরা অবজেক্টে পরিণত করলাম। এই অবজেক্টের যে ভাষাটা আছে সেটা কিন্তু কম্পিউটার বুঝে। এটা কিন্তু কম্পিউটার, কিন্তু এই অবজেক্ট ভাষাটাকে কিন্তু কম্পিউটার বুঝে। আর এই যে প্রক্রিয়াটা, এটা তো এমনি এমনি হবে না, এখানে তো অনুবাদক প্রোগ্রাম আছে। এই যে অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে আমরা সোর্সকে অবজেক্টে পরিণত করলাম। আর এই যে প্রক্রিয়াটা চলতেছে, এটা কিন্তু অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে। এখানে কিছু অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আছে, তো আমরা এই প্রকারভেদগুলো দেখলে আরও সহজে বুঝতে পারবো জিনিসগুলা। অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলারটা কি? দেখো এই যে কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল লিখিত ল্যাঙ্গুয়েজকে মানে সরাসরি একেবারে তোমার অনুবাদ করে ফেলে। এখানে দুইটা ভাগ আছে, দুইটা জিনিস আছে। যে ধরো তোমাকে আমি একটা তথ্য দিলাম যে তুমি এটা অন্যজনকে জানাবা, আমি তোমার পুরা একটা প্যারাগ্রাফের মতো 10টা লাইন একবারে বলে দিলাম যে এই তথ্যটা তুমি পুরা এলাকার মধ্যে ছড়িয়ে দিবা। এখন তুমি যদি এই তথ্যটা একদম একবারে পুরাটাই সবাইরে বলো, ধাপে ধাপে না বলে, যে এক সেন্টেন্স করে না বলে একবারেই তুমি সবাইকে বলে দিলা পুরো সেন্টেন্স, আমি তোমারে বললাম যে তুমি এলাকার সবাই কেমন আছে, এলাকার সবার কি অবস্থা, কি করতেছে, কে কোথায় আছে, 5টা সেন্টেন্স আমি তোমারে বলে দিলাম। এখন এই 5টা সেন্টেন্স যদি তুমি সবাইরে যায় সোজা একদম সরাসরি 5টা সেন্টেন্সই বলে দাও তাদের কোনো কথা না শুনে, তাহলে সেটা তুমি একবারে বললা। একবারে বলার যে সিস্টেমটা, সেটাকে বলা হয় কম্পাইলার। যে দেখো এখানে আমি বলছি, কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত সম্পূর্ণ প্রোগ্রামকে একেবারে মেশিন ভাষায় অনুবাদ করে। এখন আমি তোমার এটা বাস্তবভাবে বললাম যে তুমি এই তথ্যটা ছড়াই দিবা, কিন্তু যখন কম্পিউটারের ক্ষেত্রে সেটা হবে তখন কিন্তু দেখো কম্পিউটারের ক্ষেত্রে কি হচ্ছে, সে পুরা যে লিখিত যে প্রোগ্রামটা আছে সেটাকে একবারে মেশিন ভাষায় পরিণত করে ফেলছে। আর এই যে প্রক্রিয়া, এটা হলো কম্পাইলার কি করে, একেবারে এই জিনিসটা জাস্ট খেয়াল রাখা লাগবে তোমার, এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে একবারে মেশিন ভাষায় রূপান্তর করে, ধাপে ধাপে না করে একবারে করে। এই যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। উৎস কি আমরা বলছিলাম যে উৎস কি, আর হলো বস্তু কি। উৎস হলো আমরা যে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি, যে তথ্যটা দিচ্ছি, আর বস্তু হলো কম্পিউটার যেটা বুঝে মেশিন ভাষা সেটাতে রূপান্তর করে। তো এটা দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে যে কম্পাইলার 2 ধাপে অনুবাদের কাজটি সম্পূর্ণ করে থাকে। দেখো প্রথমে কি করে, প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটি লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। তার মানে কি, মানে প্রথম ধাপে সে পরিবর্তন করে ফেলে। তারপরে তো এই ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামে যদি ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীর এরর মেসেজ দেয়। একবার প্রোগ্রাম কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না।
এটা প্রথম ধাপের কাজ। এখন দ্বিতীয় ধাপে দেখো কী করে, উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করানো হয় ফলাফল প্রদর্শনের জন্য। তার মানে সহজ ভাষায় এখানে তুমি যদি মানে আমি যদি বলি, তুমি যদি খেয়াল করো যে মানে কম্পাইলার কাজ হলো সে তোমারে যে প্রোগ্রামটা দিবা সেটা একবারে কম্পাইল করে ফেলবে, একবারে কম্পাইল করে সেটা তোমাকে প্রথম ধাপে ইররটা দিবে, একবারে কম্পাইল করে ইররটা দিবে, ধাপে ধাপে দিবে না, একদম পুরাটা সবগুলার একসাথে দিয়ে দিবে। আর দ্বিতীয় ধাপে সে কী করবে, দ্বিতীয় ধাপে হলো সে ওই তোমার ফলাফলটা দিয়ে দিবে। এটা হলো এই দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কী করে কম্পাইলার ইরর দেখায় শুধু জাস্ট, আর হলো এটা পরিবর্তন লো লেভেল ল্যাঙ্গুয়েজে পরিবর্তন। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, এখানে তোমরা করতে পারো যে হাই লেভেল থেকে লো লেভেলে পরিবর্তন হইতেছে। তো লো লেভেলটা কি, আমরা প্রথম প্রজন্মের ক্ষেত্রে কি বলছিলাম যে প্রথম প্রজন্মের ভাষা সেটা হলো লো, আর সেটা কি মেশিন ভাষা। মেশিন ভাষা, আর মেশিন ভাষা হলো কম্পিউটার বোঝে। আর এই কম্পাইলার আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে পরিবর্তন করেই মেশিন ভাষায় রূপান্তর করে দিচ্ছে। তো এটার ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আছে। তো এটার ক্ষেত্রে দেখো কাজটা আগে প্রথমে দেখে নিই আমরা, তারপরে এর কিছু সুবিধা অসুবিধা আছে। দেখো কম্পাইলার এর কাজটা দেখো, উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। হ্যাঁ, এটা তো সংজ্ঞার মধ্যেই আমরা দেখলাম যে সে সেটাকে অনুবাদ করে ফেলে। তারপরে দেখো প্রোগ্রামের সাথে প্রয়োজনীয় রুটিন যোগ করা। রুটিন হচ্ছে প্রোগ্রামের অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য উপযুক্ত নির্দেশ দেওয়া থাকে। মানে প্রয়োজনীয় রুটিন যোগ করা, প্রোগ্রামের সাথে প্রয়োজনীয় রুটিন মানে একটা নির্দেশনা দেওয়া যে অংশটা নির্দিষ্টভাবে যেন কাজ করতে পারে সেই নির্দেশনাটা দেওয়া। তারপরে দেখো প্রধান মেমোরিতে প্রয়োজনীয় স্মৃতি অবস্থানের ব্যবস্থা করা। মানে কি প্রধান মেমোরি কি, র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি, আর স্থায়ী মেমোরি কি জানো, রম। রোমের মধ্যে কিন্তু আমরা জিনিস রাখতে পারি। ফোনের ক্ষেত্রে কিন্তু তোমরা দুইটা জিনিস দেখবে, একটা হলো র্যাম, একটা হলো রম। তো র্যাম কিন্তু আমাদের অস্থায়ী মেমোরি, সেখানে কিন্তু ওই তুমি যখন ফোন চালাও তখন কিন্তু সে কাজ করে। তো আমরা দেখি যে 8 GB 16 GB র্যাম আমাদের আছে, সেটা কিন্তু সেই সময় কাজ করে। কিন্তু রোমের মধ্যে কিন্তু যে আমরা ফোনের মধ্যে ছবি তুলি, ভিডিও করি, এগুলা কিন্তু রোমের ভিতরে স্থায়ীভাবে থেকে যায়। তো এখানেও প্রধান মেমোরিতে মানে কি রোমের মধ্যে এই যে আমরা যে কাজগুলা করতেছি সেগুলা যেন স্মৃতি হিসেবে মানে কি সে যেন সেটা ধারণ করে রাখতে পারে সেটা। তারপরে দেখো প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন। মানে প্রোগ্রামে যদি ভুল থাকে সেটা একবারে সে পড়ে একটা কিন্তু সে তালিকা দিব যে এই ভুলগুলো আছে। তারপরে দেখো এর সুবিধাগুলো দেখো, কম্পাইলারের সুবিধা। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। তার মানে কি, মানে সময় কম লাগে। কারণ তুমি যখন তোমার এই যে প্রথম বললাম যে আমি তোমার 5টা সেন্টেন্স দিলাম, 5টা সেন্টেন্স তুমি 5 বারে বললা, সেটা কিন্তু সময় বেশি লাগবে। তুমি যদি 5টা সেন্টেন্স মানে ধাঁচ করে মানে একদম স্পিডের সাথে সরাসরি বলে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সময় অনেক কম লাগবে। আর এটাই কিন্তু এখানে হয় যে কম্পাইলারের ক্ষেত্রে সে একবারে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে, সেক্ষেত্রে তার কিন্তু সময়টা কম লাগে। প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রামকে ছাপিয়ে বার করা, মানে যদি প্রয়োজন হয় সে কিন্তু সেটা মানে প্রিন্ট করে বের করতে পারে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। মানে কি ধরো তোমার এই 5টা সেন্টেন্সের মধ্যে যে ভুলগুলা হলো সেগুলো তুমি আমারে একবারে মানে একটা কাগজের মধ্যেই তুমি সবগুলা ভুল ইররগুলো আমারে তুমি দিলা। সেটা হলো এই যে দেখো এই কম্পাইলারের ক্ষেত্রে এটা হলো সুবিধা যে একবারে তুমি সব সমস্যাগুলো পেয়ে যাচ্ছ যে কি সমস্যা হচ্ছে। এখন এর অসুবিধাটা যদি আমরা দেখি, কম্পাইলার প্রোগ্রামে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায় না এবং প্রোগ্রাম সংশোধনের বেশি সময় লাগে। দেখো মানে প্রোগ্রাম কিন্তু এখানে দেখো একটা জিনিস আছে, মানে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কম্পাইলার সে কি করে, সে একদম একটা প্রোগ্রামকে মানে একবারে সে সেটা অনুবাদ করে ফেলে। এখন সে যেহেতু একবারে অনুবাদ করে ফেলে তার জন্য তার সময়টা কম লাগে। কিন্তু এখানে তার অসুবিধাটা কি, সে যে একবারে রূপান্তর করে ফেললো মানে অনুবাদ করে ফেললো, এর জন্য কিন্তু এই যে তার যে ভুলগুলা হবে সেই ভুলগুলা কিন্তু সে ধাপে ধাপে দিতে পারতেছে না, একবারে সেই ভুলগুলাও সে দিয়ে ফেলতেছে। এই ক্ষেত্রে ধরো তোমার 3 নাম্বার লাইনে একটা ভুল হয়েছে, এখন তোমার ক্ষেত্রে মানে প্রোগ্রামটার ক্ষেত্রে যদি প্রত্যেকটা লাইন পড়ে
তারপরে যদি তোমার সেটার সমস্যা কোথায় আছে সেটা যদি ইন্ডিকেট করে দিত, তাহলে তোমার পক্ষে সেটা ধরা এবং সমাধান করা সহজ হতো না। কিন্তু সে কি করে, 5টা সেন্টেন্সে 5টা ভুল আছে, সে একসাথে 5টা সমস্যায় সে দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা যে আমরা 5টা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় ভুল আছে খুঁজে বের করতে হবে। কিন্তু সে যদি একটার পরে একটা সেন্টেন্স পরে পরে আমাদের যদি দিত, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্স সংশোধন করতে পারতাম খুব কম সময়ের মধ্যে। তো তার জন্যই তার যে সমস্যাটা হয়, কম্পাইলার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেটা কিন্তু সমাধান করতে কিন্তু বেশি সময় লাগে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে দেখো, ভুল যে শনাক্ত করা হয় সেটা প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। তারপরে দেখো, এটা কি গেল কম্পাইলার। আমরা কয় প্রকার পড়ছি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এখন আমরা দেখবো হলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে তোমরা দেখো, ইন্টারপ্রেটারের কাজও হচ্ছে কম্পাইলারের মতো হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। এটি পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ না করে ধাপে ধাপে অনুবাদ ও কার্যকর করে। তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে, কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার একটি নির্দেশ মেশিন ভাষায় অনুবাদ করে তা কার্যে পরিণত করে তারপর পরবর্তী নির্দেশ হাতে নেয়। দেখো, তোমাদের কিন্তু খ নাম্বারে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এখানে মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হলো যে এই যে আমরা যে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে কম্পাইলারের ক্ষেত্রে ওই সমস্যাগুলো ফেস করলাম না, যে একবারে সবগুলা দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে দেখো, এই ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু সে একটা একটা করে কাজ করে, লাইন বাই লাইন কাজ করে, বিট বাই বিট কাজ করে। যে একটা লাইনে কি সমস্যা আছে, প্রথমে সে সেটা ইউজারকে আমাকে জানাবে, কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লেতে আমাকে জানাবে যে এটা সমস্যা। তো আমি সেটা যখন সমাধান করব, যখন সেটা ঠিকভাবে কাজ করবে, তারপরে সে দ্বিতীয় আরেকটা সেন্টেন্স আমাকে দিবে, যে দ্বিতীয় আরেকটা সেন্টেন্স সে কাজ করা শুরু করবে। তারপরে সেখানে যদি সমস্যা হয়, সেটা সে আমাকে আবার দিবে যে এই লাইনটা সমস্যা আছে। তারপরে আমি সেটা সমাধান করে দিব, তারপরে সে আবার কাজ করবে। তার মানে সে লাইন বাই লাইন একটা একটা করে মানে কাজ করবে। তারপরে সেটা সমাধান হওয়ার পরে দেন দ্বিতীয় থেকে আবার কাজ করা শুরু করবে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো, কারণ আমরা আমাদের সমস্যাগুলো সাথে সাথে ধরতে পারতেছি। কিন্তু ওই কম্পাইলারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেটা আমাদের করতে হচ্ছে, সবগুলা সমস্যা একসাথে আমাদেরকে দেখতে হচ্ছে। তারপরে দেখো, এর কিছু সুবিধা আছে। সুবিধাগুলোর ক্ষেত্রে দেখো, ইন্টারপ্রেটার এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ইউজার ফ্রেন্ডলি। এই যে ইউজার ফ্রেন্ডলি কারণটা কি? কারণ সে আমাদের সমস্যাগুলা ধাপে ধাপে ধরিয়ে দিচ্ছে, আমরা বুঝতে পারতেছি, সমস্যাগুলো সমাধান করতে পারতেছি। তারপরে দেখো, এটি ব্যবহারের ফলে প্রোগ্রামের ভুল সংশোধন করা বা প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। তার মানে আমাকে যে ভুলটা ধরিয়ে দিচ্ছে, আমি সাথে সাথে সেটা সংশোধন করে নিচ্ছি। এটা আমার জন্য ইউজার ফ্রেন্ডলি না। কারণ প্রথমটার ক্ষেত্রে, কম্পাইলারের ক্ষেত্রে আমি কি দেখলাম, সে একবারে সবগুলা সমস্যা আমাকে দিচ্ছে, সেটা আমার জন্য খুবই কষ্টদায়ক। কিন্তু যখন সে একটা একটা করে আমাকে সমস্যা দিচ্ছে, আমি কিন্তু সেটা সমাধান করতে পারছি খুব ইজিলিভাবে। তারপরে দেখো, ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট বলে এর ব্যবহার মেমোরি স্থানে কম জায়গা দখল করে। মানে এই প্রোগ্রামের আকার ছোট, তাহলে মেমোরিতে স্থান কম দখল করে। তো এটা আমাদের জন্য ভালো যে একটা কাজ করতেছি, সেটা মেমোরিতে কম জায়গা দখল করতেছে। তার মানে আমার মানে মেমোরিটা জায়গাটা থেকেই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ভালো। তারপর এর কিন্তু কিছু অসুবিধাও আছে। দেখো, অসুবিধাগুলো দেখো। ইন্টারপ্রেটারের অসুবিধা, ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। কম্পিউটারে মানে দেখো এখানে জিনিসটা, ইন্টারপ্রেটার ব্যবহার করে প্রোগ্রাম কার্যকরী করতে, দেখো যখন আমরা একটা প্রোগ্রাম কম্পাইলার দিয়ে রান করতে যাচ্ছি, তখন কিন্তু সবগুলা সমস্যা আমাদের একসাথে দিচ্ছে, আবার সমাধান করে দিচ্ছি, মানে যে সময়টা লাগতেছে তার চেয়ে কিন্তু এখানে দেখো, এই যে ইন্টারপ্রেটার ব্যবহারের ক্ষেত্রে যে কম্পাইলারের তুলনায় কিন্তু এখানে একটু সময়টা বেশি লাগতেছে। কারণ একটা করে তোমাকে সমস্যা দিচ্ছে, তুমি সমাধান করতেছো, আবার আপডেট করতেছো, তারপরে আবার সমস্যা দিচ্ছে, আবার সমাধান করে আবার আপডেট করতেছো। এক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু মানে সময়টা একটু বেশি লাগতেছে কম্পাইলারের চেয়ে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কিন্তু এর পার্থক্যের মধ্যে কিন্তু এটা তুমি দিয়ে দিতে পারো। তারপরে কি, ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না।
তার মানে কি ইন্টারপ্রেটারের মাধ্যমে যে প্রোগ্রাম তুমি লিখবা সেটা সরাসরি মেশিনে রূপান্তরিত হবে না। তারপর আসছে যে প্রতিটি কাজের পূর্বে প্রোগ্রামের নির্দেশগুলো একটির পর একটি অনুবাদ করতে হয়। এটা যেমন সুবিধা অসুবিধা দুইটার মধ্যে আছে, কিন্তু সুবিধার ক্ষেত্রে বেশি, কারণ অসুবিধার ক্ষেত্রে দেখো প্রতিটি কাজের পূর্বের প্রোগ্রামের নির্দেশগুলো একটির পর একটি অনুবাদ করতে হয়। হ্যাঁ, একটির পর একটি যেহেতু আমরা অনুবাদ করতেছি আমাদের জন্য সহজ, কিন্তু সময় বিবেচনা করলে এটা কিন্তু একটু লেট হচ্ছে, লেন্দি প্রসেস। তারপরে দেখো আমরা এখন 3 নম্বর প্রকারটা যে আছে অ্যাসেম্বলার, যে আমাদের আছে কি কম্পাইলার আমরা পড়লাম, ইন্টারপ্রেটার পড়লাম, এখন আমাদের আরেকটা প্রকার আছে সেটা হলো অ্যাসেম্বলার। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, সংজ্ঞাটা যদি দেখো যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। ওই যে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে যেটা পড়ছি সেম এটা। এখন এর কিছু কাজ আছে, কাজগুলো দেখো, কাজগুলো খুবই সহজ। দাও, নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, যে আমাদের যে কোডটা দেওয়া থাকবো, যেমন আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কিছু কোড আছে, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, তো এইগুলোর ক্ষেত্রে এই কোডগুলোকে মেশিন ভাষায় অনুবাদ করতে পারে অ্যাসেম্বলার ভাষা। তারপরে দেখো অ্যাসেম্বলি ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা। অ্যাসেম্বলার ভাষা কি করে, যে অ্যাসেম্বলির যে ঠিকানা আছে সেটা মেশিন ভাষায় রূপান্তর সে করতে পারে। তারপরে সে যে প্রোগ্রামে যে ভুল হয় তার জন্য সে ইরর মেসেজ দেখায় কম্পিউটারে, যে আমাদের একটা প্রোগ্রাম লিখছি সেখানে একটা লাইনে ভুল হচ্ছে, তো সেটা আমাদেরকে সে একটা ইরর মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এই জায়গাটাতে ভুল হচ্ছে, তো সেটা আমাদের তখন সমাধান করে নিতে হবে। তারপরে ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে বলে, মানে আমরা একটা সমস্যা পড়ছি, সেটা সে বলে দিছে, সমাধান করছি, তারপরে সে এই প্রথম থেকে কাজ করা আবার শুরু করবে, সেটা এখানে বলা হয়েছে যে ভুল সংশোধনের পর প্রথম নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে সে বলে। তারপরে দেখো 5 নাম্বারটা, সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখা। প্রধান মেমোরি কোনটা আমাদের, আমি এর আগেও বললাম যে র্যাম এবং রোম কিন্তু আমাদের প্রধান মেমোরি, তো সেখানে সেটা সংরক্ষণ করে রাখতে হবে। সব নির্দেশ এবং ঠিকানা প্রধান মেমোরিতে রাখা, স্থায়ী মেমোরিতে রাখতে হবে। তারপরে যদি আমরা যাই নিচের দিকে, এখন আমরা দেখব যে প্রোগ্রামের স্ট্রাকচার, আমরা যে একটা প্রোগ্রাম করব বা প্রোগ্রাম লিখব দেখব, সেখানে তো তার একটা স্ট্রাকচার থাকবে, সব জিনিসের তো একটা স্ট্রাকচার আছে। যেমন আমরা যে এই বুটটা দেখতেছি, এই বুটটারও তো একটা শেপ আছে, তো এরকম সব কিছুরই একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের উপরেই সব কিছু গঠিত হয়। আচ্ছা দেখো এখানে প্রোগ্রামের যে সংগঠন বা প্রোগ্রামের যে স্ট্রাকচারটা আছে এটা 3টা জিনিস নিয়ে গঠিত। তো এখানে কি আছে, 3টা জিনিস আছে, যে ইনপুট, প্রসেস, আউটপুট। এখন দেখো আমরা যদি ধরো আমরা যদি চা খাবো, চা খাওয়ার জন্য আমাদের তো সেটা একটা প্রসেস মেনটেন করে সেটাকে একটা ইনপুট থেকে তারপরে আমরা আউটপুটটা পাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, চাটাকে একটা কেতলির ভিতরে একটা পানি নিতে হবে, তারপরে সেখানে যে চা খাওয়ার জন্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো দিতে হবে, তারপরে হিট করতে হবে, দেন আমরা একটা সেখান থেকে ফাইনাল একটা আউটপুট পাবো। তো প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু সেম, যে তুমি একটা কাজ করবা তার জন্য কিন্তু তোমার কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো যখন তুমি তাকে দিবা ইনপুট হিসেবে, তারপরে সে কম্পিউটারের ভিতর প্রসেস করবে, তারপরে দেন তোমাকে একটা আউটপুট দেখাবে। তো তার জন্য দেখো একটা প্রোগ্রামের 3টা জিনিস, ইনপুট, প্রসেস, আউটপুট। তো আমরা আজকে ক্লাসটা এত দূর পর্যন্ত রাখতে যাচ্ছি, পরবর্তীতে আমরা প্রোগ্রামের যে সংগঠন বা তার যে জিনিসগুলো আছে ডিটেলস, সেগুলো যে প্রোগ্রাম তৈরির ধাপগুলো যা আছে বাকিগুলো আমরা পরবর্তী ক্লাস থেকে নিব। তো আমরা এই ক্লাসটা আমরা কোন থেকে নিলাম, তো তোমরা বলতে পারো যে আপনি এই স্লাইডগুলো কোথায় পাইলেন বা আপনি কিভাবে স্লাইডগুলো তৈরি করলেন, কোন বই। তো আমরা মূলত এই বইটা যে আইসিটি ম্যাজিক, তো এই বইটার উপর বেস করে আমরা মূলত ক্লাসগুলো সাজিয়েছি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। তোমরা যদি এই বইটা কেউ নিতে চাও তাহলে তোমরা নেটে nahid24.com অথবা rokomari.com থেকে তোমরা নিতে পারো। rokomari.com-এর বেস্ট সেল একটা বই, তোমরা চাইলে এটা নিতে পারো। এখান থেকে আমরা এই লেকচারগুলো সাজিয়েছি, তোমরা পড়লে পড়া অবশ্যই খুব সহজভাবে বুঝতে পারবা। লেকচার এবং ভিডিও একসাথে যদি কম্বাইন করে পড়তে পারো তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এত দূর পর্যন্ত রাখছি। আশা করি সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করো, এগুলা দেখতে থাকো, কন্টিনিউ করো, আশা করি ভালো কিছু হবে। ধন্যবাদ।